ইস্টবেঙ্গল বনাম চেন্নাই এনএফসি ম্যাচটা কিন্তু হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। যেই ম্যাচে ইস্টবেঙ্গল এই সিজনের প্রথম অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলতে যাচ্ছে। চেন্নাই এনএফসি কঠিন প্রতিপক্ষদের ইস্টবেঙ্গল কিভাবে হারাতে পারে, দুটো দলের বেস্ট প্লেয়িং ইলেভেন কী রয়েছে, হেড টু হেডের রেকর্ডে কোন দল এগিয়ে রয়েছে, পরিকল্পনা অনুযায়ী কোন দল জিতবে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, তো 11ই এপ্রিল বিকেল 5টা থেকে কিন্তু চেন্নাই এনএফসির ঘরের মাঠে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কিন্তু চেন্নাই এনএফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। তো এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত কঠিন ম্যাচ হতে চলেছে, কারণ হেড টু হেডের রেকর্ডের দিকে তাকালে দুটো দল যখনই মুখোমুখি হয়েছে সেখানে দারুণ ম্যাচ আমরা দেখেছি। টোটাল এখনও পর্যন্ত দেখা হয়েছে বেশ অনেকবার, সেখানে দুটো দলই কিন্তু সমসংখ্যক ম্যাচ জিতেছে, অর্থাৎ 3বার চেন্নাই এনএফসি জিতেছে, 3বার ইস্টবেঙ্গল জিতেছে এবং 5টা ম্যাচ ড্র হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে কোনো দলকে কিন্তু একদমই ছেড়ে কথা বলে না। তো আমরা রিসেন্ট টাইমের দিকে যদি আমরা তাকাই, তো সেক্ষেত্রে চেন্নাই এনএফসিকে ইস্টবেঙ্গল কিন্তু 4-0 গোলে একটা ম্যাচে হারিয়েছিল। আবার ইস্টবেঙ্গলকে কিন্তু চেন্নাই এনএফসি ইস্টবেঙ্গলের ঘরের মাঠে এসে 3-0 জেতে, আবার ইস্টবেঙ্গল আবার চেন্নাই এনএফসির ঘরের মাঠে গিয়ে 2-0 জেতে। তো তার আগের অনেক ম্যাচগুলো কিন্তু ড্র হয়েছিল, কিন্তু রিসেন্ট টাইমে ম্যাচের অন্তত ফলাফল আসছে। তো যদি ফলাফল নিয়েই কথা বলছি, তো পয়েন্ট টেবিলের দিকে যদি আমরা তাকাই, দুটো দল এখনও পর্যন্ত কিন্তু 6টা করে ম্যাচ খেলেছে, যেখানে ইস্টবেঙ্গল 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বর পজিশানে রয়েছে। অপরদিকে চেন্নাই এনএফসি 6 ম্যাচে মাত্র 5 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 11 নম্বর পজিশানে রয়েছে। তো দুটো দলের মধ্যে কিন্তু পয়েন্টের তফাৎ বেশ অনেকটাই রয়েছে এবং দুটো দলের পারফরমেন্সের তফাৎও কিন্তু অনেকটাই রয়েছে। ইস্টবেঙ্গল 5 ম্যাচে 16টা গোল করেছে, যেটা কিন্তু এই বছরে আইএসএলের সবথেকে বেশি গোল এখনও পর্যন্ত। ইস্টবেঙ্গল 16টা সেখানে গোল স্কোর করেছে আর মাত্র 4টি গোল হজম করেছে। অপরদিকে চেন্নাই এনএফসির কথা বললে, তারা কিন্তু এখনও পর্যন্ত মাত্র 4টি গোল করেছে এবং তাদের 7টা গোল হজম করতে হয়েছে। তো বোঝাই যাচ্ছে চেন্নাই এনএফসির তুলনায় কিন্তু 4 গুণ বেশি গোল করেছে কিন্তু ইস্টবেঙ্গল, এবং গোল হজম কিন্তু চেন্নাই এনএফসি বেশি করেছে। তার মানে চেন্নাই এনএফসি দলে সমস্যা বেশ কিছু রয়েছে। তবুও বলবো, চেন্নাই এনএফসি দলে যে সমস্ত বিদেশি প্লেয়ার রয়েছে তাদের যদি ঠিকঠাকভাবে ক্লিফোর্ড মিরান্ডা ব্যবহার করে, তাহলে দলটা অনেক ভালো কিছু করতে পারে। তো চেন্নাই এনএফসি বিদেশি প্লেয়ারদের মধ্যে ডিফেন্স লাইনে কিন্তু রয়েছে সেখানে দুজন ব্রাজিলিয়ান ডিফেন্ডার, এলসিনো যাকে আমরা দেখেছি চেন্নাই এনএফসি এছাড়া জামশেদপুর এফসিতেও ভালো পারফরমেন্স করতে, এছাড়া এডুয়ার্ডো কাও যাকে কিন্তু চেন্নাই এনএফসি এই বছরে সাইন করিয়েছে, যেও কিন্তু একজন ব্রাজিলিয়ান প্লেয়ার। মিডফিল্ডার হিসাবে কিন্তু মোহাম্মদ আলী বেমামার। তো এই মরক্কো ডিফেন্সিভ মিডফিল্ডারকে আমরা নর্থ ইস্টের জার্সি গায়ে খেলতে দেখেছি, বর্তমানে সে চেন্নাই এনএফসিতে খেলছে। এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে স্প্যানিশ মিডফিল্ডার অ্যালবার্টো নাগুয়েরা, যাকে আমরা এফসি গোয়া, মুম্বাই, বেঙ্গালুরুর মতন দলে খেলতে দেখেছি, ট্রফি জিততে দেখেছি, তাকে কিন্তু এবছর চেন্নাই এনএফসি দলে নিয়েছে। এবং স্ট্রাইকার পজিশনে ড্যানিয়াল চিমাচুকু, যে একজন প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার, এছাড়া জামশেদপুর এবং বর্তমানে চেন্নাই এনএফসি দলে যুক্ত রয়েছে। এছাড়া কিন্তু তাদের একজন স্প্যানিশ স্ট্রাইকার রয়েছে ইনিগো মার্টিনেজ, যাকে কিন্তু নতুন সাইনিং করানো হয়েছে। তো দলে অপশান তো রয়েছে, 6 বিদেশি প্লেয়ার রয়েছে, অনেক দলের কাছে 6 বিদেশি প্লেয়ার নেই। তো সেই জায়গায় তাদের বিদেশি প্লেয়ার রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে খুব যে বেশি প্লেয়ার দল ছেড়ে বেরিয়ে গেছে সেরকমটা নয়। তাহলে দলের পারফরমেন্স কেন খারাপ হচ্ছে? দেখো, এই দলে যদি একজন বিদেশি কোচ থাকতো, আমি বলতাম যে দলের পারফরমেন্স এখানের থেকে অনেকটা ভালো জায়গায় তারা থাকতো, হয়তো 6 বা 5 মতন জায়গায় থাকার মতন তাদের দল রয়েছে। কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা এই দলটাকে নিয়ে খুব একটা ভালো কিছু এখনও পর্যন্ত করাতে পারেনি। তাদের দলের গুরুত্বপূর্ণ যে সমস্ত প্লেয়ারদের ঠিকঠাকভাবে ব্যবহার করাতে দেখা যায়নি। ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলে এবং সেখানে ডিফেন্স মাইন্ডসেট নিয়েও কিন্তু ডিফেন্স খুব একটা ভালো করতে পারেনি বলেই চেন্নাই এনএফসি এত গোল হজম করেছে। তো লাস্ট চেন্নাই এনএফসি যে ম্যাচটা খেলেছে, সেখানে ইন্টারকাশির মতন দলের কাছে তারা 2-1 গোলে হেরে গেছে। সেখানেও তাদের দলে মূলত সেই ডিফেন্সিভ একটা মাইন্ডসেট নিয়েই খেলা, সেখানে যে খুব একটা অ্যাটাকিং মাইন্ডসেট সেরকম খুব একটা
দেখা যায় না এবং প্লেয়াররাও সেখানে পারফরমেন্স করতে পারে না। এবং এই দলের যদি দুর্বলতার যে দিক বলি সেটা হচ্ছে দলের মিডফিল্ড এবং ডিফেন্স, এই দুটো জায়গায় তাদের দুর্বলের জায়গা, কারণ সেই জায়গাতে তাদের বোঝাপড়ার একটা হিউজ গ্যাপ তৈরি হচ্ছে। মোহাম্মদ আলী বেমামারকে পরবর্তী সময় পরিবর্তক অপশান হিসাবে নিয়ে এসে সেখানে যদি অবশ্যই প্রথম থেকে এলসিনোকে ব্যবহার করা হয় তাহলে এই দলটা দাঁড়িয়ে যাবে। এলসিনো ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে, সে মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, প্রয়োজনে ডিফেন্ডার খেলতে পারে। তো এই পরিবর্তনটা করলে দলে বোঝাপড়া অনেকটা ভালো তৈরি হবে। প্রীতম কোটালের সঙ্গে এডুয়ার্ডো কাও তবুও ঠিকঠাক খেলে দিচ্ছে, কিন্তু সাইড ব্যাকে ভিগনেসের কথাই বলো, লালরেন ডিপুইয়ার কথা বলো বা যার কথাই বলো না কেন, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে দলকে ভোগাচ্ছে। এবং নাগুয়েরা বারবারই কিন্তু কড়া মার্কিংয়ের মধ্যে পড়ছে, নাগুয়েরা নড়াচড়া করতে পারছে না, আপ ফ্রন্টের প্লেয়াররা বল পাচ্ছে না এবং সেখানে স্ট্রাইকাররা গোলের চান্স ক্রিয়েট সেরকম হচ্ছে না, গোলও পাচ্ছে না, মাত্র 4টে গোল করেছে। তো বোঝাই যাচ্ছে দলটার কিন্তু সেফ ঠিক নেই। তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের কথা বললে ইস্টবেঙ্গলের দলের কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গলের মিডফিল্ড। সেখানে সল, রাশিদ, মিগুয়েল তারা মিডফিল্ডে খেললে ইস্টবেঙ্গলের খেলার ধরন কিন্তু বদলে যায়। এবং আক্রমণ বিভাগে ইউসুফ আর যাই হোক গোল টুকটাকভাবে করে দিচ্ছে, সে যে কোনোভাবেই হোক গোলের মধ্যে রয়েছে। মিডফিল্ডাররাও কিন্তু গোলের মধ্যে রয়েছে, সেখানে সল বলো, মিগুয়েল বলো, রাশিদ বলো, সবাই গোল করেছে। এবং ইস্টবেঙ্গলের এবছরের সম্পদ হতে পারে ইস্টবেঙ্গলের ডিফেন্স। এখনও পর্যন্ত মাত্র 4টে গোল হজম করেছে, তো ডিফেন্স কিন্তু অনেকটাই ইস্টবেঙ্গল এবছরে গুছিয়ে নিয়েছে। এবং এই ম্যাচ থেকে খুব সম্ভবত কেভিন সিভিলে ফিরলে ইস্টবেঙ্গলের ডিফেন্স আরও বেশি কম্প্যাক্ট হবে। মিডফিল্ডের উপর যে ওভারলোড করে মিডফিল্ডকে খেলাতে হচ্ছে, যেখানে একটা এক্সট্রা ফরেনারকে মিডফিল্ডে ইউজ করতে হচ্ছে, সেখানে কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ারকে দিয়ে ডিফেন্সে একটা কেভিন সিভিলেকে নিয়ে এলে আরও দল কম্প্যাক্ট হতে পারে। তো আমরা যদি চেন্নাইন এফসির কথা বলি, চেন্নাইন এফসি কীরকম দল খেলাতে চলেছে, তো অবশ্যই চেন্নাইন এফসির দিকে তাকালে চেন্নাইন এফসির তো হারানোর কিছু নেই। তারা ফিজিক্যাল ফুটবল খেলবে, তারা ঘরের মাঠে সর্বোচ্চ পয়েন্ট আনার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের দলকে একটা কম্প্যাক্ট ফুটবল এবং ফিজিক্যাল ফুটবল খেলানোর জন্য 4-3-3 ফরমেশনে তাদের দলকে খেলাতে চলেছে। সেখানে গোলকিপার পজিশনে নওয়াজকেই শুরু করানো হবে, ডিফেন্স লাইনে এডুয়ার্ডো কাওয়ের সঙ্গে প্রীতম কোটাল, সাইড ব্যাকে লালরেন পুইয়া, ভিগনেস দক্ষিণামূর্তি, মিডফিল্ডে কিন্তু মোহাম্মদ আলী বেমামার, নেগুয়েরা এবং সেখানে ফারুক চৌধুরীর গতি ব্যবহার করতে চাইবে। আক্রমণ বিভাগে কিন্তু ইরফানের সাথে ইনিগো মার্টিনেজ এবং ইমরান খান এই দলে যুক্ত থাকবে। তো ইমরান একদিকে, অপরদিকে ফারুক চৌধুরী, তারা কিন্তু আক্রমণে সাহায্য করবে। এবং আপফ্রন্টের জোড়া স্ট্রাইকার হিসাবে সেক্ষেত্রে কিন্তু ইরফান এবং ইয়াগো মার্টিনেজ তাদের দেখা যাবে। তো এটা কিন্তু চেন্নাইন এফসির জন্য একটা কম্প্যাক্ট লাইন আপ বলতেই হয়। তো ইস্টবেঙ্গলের কথা যদি বলি, ইস্টবেঙ্গলেরও উচিত এই ম্যাচে ডবল স্ট্রাইকারে খেলা, তাহলে ইস্টবেঙ্গল আরও বেশি কম্প্যাক্ট ফুটবল খেলতে পারবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগে ইউসুফের সঙ্গে অ্যান্টনকে একই সাথে যদি কোচ ব্যবহার করে খুবই ভালো, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য হবে। সেক্ষেত্রে মিডফিল্ডে মিগুয়েলের সাথে সল তারা মিডফিল্ড সামলাবে, সাইডে উইং ব্যাক হিসাবে বা উইঙ্গার হিসাবে একদিকে বিপিন, অপর দিকে কিন্তু প্রথম থেকে শুরু করবে এডমন্ড। তো বিপিনের জায়গাতে কিন্তু সেখানে ভিষ্ণুকেও ব্যবহার করা হতে পারে। এবং ডিফেন্স লাইনে জয় গুপ্তা, আনোয়ার আলী, জিকসান এবং তার সাথে রাকিব, এবং ডিফেন্সে তারাই সামলিয়ে দেবে এবং গোলকিপার পজিশনে গিল শুরু করবে। এছাড়া কোচ কিন্তু একটু ডিফারেন্ট কিছু স্ট্র্যাটেজিতে যেতে পারে, যেখানে জয় গুপ্তার জায়গাতে কিন্তু লালচং নুঙ্গাকে তৈরি রাখা হচ্ছে এবং মিডফিল্ডে কিন্তু সেক্ষেত্রে জিকসানকে ব্যবহার করা হচ্ছে। যদি সেরকম কোচ মনে করে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের লাইন আপে কিন্তু বেশ কিছুটা চেঞ্জ আসতে পারে। গোলে গিল থাকবে, ডিফেন্স লাইনে আনোয়ারের সাথে কেভিন তারা সেন্টার ব্যাক, সাইড ব্যাকে একদিকে লাল, অপর দিকে রাকিব শুরু করবে। মিডফিল্ডে সেক্ষেত্রে কিন্তু জিকসান সিংয়ের সঙ্গে সল ক্রেসপো তারা মিডফিল্ড সামলাবে। উইং পজিশনে কিন্তু একদিকে বিপিন, অপরদিকে এডমন্ড, এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে সেক্ষেত্রে কিন্তু শুরু করতে চলেছে ইউসুফ এজ্জেজারি। এটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ব্যালেন্স 11 হতে পারে। এবার কেভিনকে কি প্রথম থেকে ব্যবহার করা হবে সেটাও একটা ব্যাপার হতে পারে। যদি কেভিন না খেলে তো সেই জায়গায় জিকসান শুরু করবে, এবং সেই জায়গাতে কেভিন না খেললে ইস্টবেঙ্গল কিন্তু জয় গুপ্তার পরিবর্তে সেখানে লালচং নুঙ্গাকে দিয়ে এরকম একটা লাইন আপে যেতে
যেতে পারে। তো ব্যাস এটাই ইস্ট বেঙ্গলের জন্য বেস্ট প্লেয়িং 11 হতে চলেছে। হেড টু হেডের রেকর্ডের দিকে তাকালে দুটো দল সমান জায়গায় রয়েছে। তো এই ম্যাচটা যারা জিতবে তারা কিন্তু হেড টু হেডের রেকর্ডে বেশ কিছুটা এগিয়ে যাবে এবং শক্তি দুর্বলতা অনুযায়ী ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে চেন্নাইন এফসির তুলনায়। তো দেখা যাক শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল এই অ্যাওয়ে ম্যাচ থেকে 3টে পয়েন্ট এনে লিগ টেবিলে বেশ কিছুটা উন্নতি করতে পারে কিনা। 3 পয়েন্ট পেয়ে গেলে ইস্ট বেঙ্গল 14 পয়েন্টে নিয়ে কিন্তু তারা পয়েন্ট টেবিলের একটা দারুণ জায়গায় চলে যাবে। 2 নম্বর পজিশনে পর্যন্ত তাদের যাওয়ার সুযোগ থাকছে, কারণ তাদের গোল ডিফারেন্স +12 রয়েছে। তো সেক্ষেত্রে 2 নম্বর পজিশনে যদি চলে আসে 5 থেকে 2 এক জাম্পে, সেটা দারুণ হবে। তো তার জন্য ম্যাচ জিততে হবে। তো দেখা যাক তারা এই ম্যাচটাকে কীরকমভাবে নেয় এবং শেষ পর্যন্ত ম্যাচ জেতে কিনা সেই দিকেও নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।